আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে অনুনাদ আর অবমন্দন, এই দুটো জিনিস নিয়ে আর কি। সো আমরা প্রথমে আসি অনুনাদ নিয়ে। অনুনাদ জিনিসটা বর্ণনা করার আগে আমাকে যে জিনিসটাকে বুঝতে হবে, দুইটা জিনিস, একটা হচ্ছে মুক্ত কম্পন, একটা হচ্ছে পরবশ কম্পন। সো এই দুইটা জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট লাগবেই, কেননা এই দুইটা কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে অনুনাদ জিনিসটা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যাবে না। ওকে, সো প্রথমে জিনিস হচ্ছে মুক্ত কম্পন জিনিসটা কি। সো মুক্ত কম্পন জিনিসটা হচ্ছে, এটা বোঝা যাচ্ছে মুক্ত কম্পন মানে ন্যাচারাল বা ফ্রি ভাইব্রেশন যেটাকে আমরা বলছি, সেটাকে বলা হচ্ছে মুক্ত কম্পন। একটা বস্তু ফ্রিলি নর্মালি যেরকম তার ভাইব্রেশন থাকে বা যেরকম কম্পাঙ্ক থাকে, এটাকে বলা হচ্ছে মুক্ত কম্পন। এটা হতে পারে একটা, আমরা যদি একটা ঝুলন্ত ব্রিজের কথা কল্পনা করি, তাহলে এই যে লিটারালি একটা ঝুলন্ত ব্রিজের যে কম্পাঙ্ক বা যে কম্পন, সেটাকে বলছি আমরা মুক্ত কম্পন। এটা হতে পারে আমি একটা কি করলাম, একটা গ্লাসকে টেবিলের মধ্যে রেখে দিলাম, তাহলে এটার মধ্যে যে কম্পন সৃষ্টি হবে সেটা এক ধরনের মুক্ত কম্পন। সো মুক্ত কম্পন জিনিসটা কি, নর্মালি একটা বস্তুর মধ্যে যে কম্পন থাকে বা একটা স্পন্দনক্ষম বস্তুর মধ্যে যে কম্পন থাকবে সেটাকে আমরা বলছি মুক্ত কম্পন, ফ্রি কম্পন বা ফ্রি ভাইব্রেশন বলা হচ্ছে এটাকে। আরেকটা জিনিস হচ্ছে পরবশ কম্পন জিনিসটাকে। সো পরবশ কম্পন জিনিসটা হচ্ছে মানে এটা ন্যাচারাল নিজস্ব কম্পন না, অন্যের মাধ্যমে আরোপিত কম্পনকে বলা হচ্ছে পরবশ কম্পন। এটা পরবশ কম্পনের উদাহরণ কি হতে পারে, যেমন হচ্ছে কি একটা একটা ব্রিজ, একটা ঝুলন্ত ব্রিজের কথা বলছিলাম। ঝুলন্ত ব্রিজ যখন থাকে তখন ঝুলন্ত ব্রিজের যে ন্যাচারাল কম্পন, এটাকে বলছে মুক্ত কম্পন। আর ঝুলন্ত ব্রিজের মধ্যে যদি একদল সৈন্য যদি মার্চ করতে করতে সামনের দিকে এগিয়ে যায়, তাহলে সৈন্যদের মার্চের ফলে যেহেতু তারা ডান পা এবং বাম পা একই সাথে ফেলে যে কম্পাঙ্ক তৈরি হয়, এটা হচ্ছে পরবশ কম্পন। মানে অন্য চাকরির যে কম্পন তৈরি হবে সেটাকে বলছে পরবশ কম্পন। তো অনুনাদ জিনিসটা কি? অনুনাদ হচ্ছে, আমরা জানি প্রত্যেকটা বস্তুর নিজস্ব কম্পন থাকে, মুক্ত কম্পন। সো কোনো একটা বস্তুর উপর মুক্ত কম্পন থাকা সত্ত্বেও যদি অপর একটা কম্পন বা পরবশ কম্পন যদি আরোপিত করা হয়, তাহলে দেখা যাবে যে প্রথমে বস্তুটা মুক্ত কম্পনে কম্পিত হলেও পরবর্তীতে পরবশ কম্পনে কম্পিত হবে। আমি একটা কমপ্লেক্স করে ফেললাম মানে সম্ভবত। ব্যাপারটা হচ্ছে এরকম, কোন একটা বস্তুতে যদি কোন একটা বস্তুর উপর যদি আমরা একটা কম্পন, পরবশ কম্পন আরোপিত করি, তাহলে প্রথম দিকে তার নিজস্ব কম্পন থাকলেও পরবর্তীতে সে পরবশ কম্পনে কম্পিত হতে থাকবে। আর যখনই পরবশ কম্পনে কম্পিত হতে থাকবে, এই তখনই দেখা যাবে যে যে বস্তুটার কথা আমরা কল্পনা করলাম, সেই বস্তুটা কি হবে, একটা ম্যাক্সিমাম বিস্তারে দুলতে থাকবে, ম্যাক্সিমাম বিস্তারে চলতে থাকবে। আর তখন এই যে অবস্থাটা, সেটাকে বলা হচ্ছে রেজোনেন্স বা অনুনাদ। মানে অনুনাদের সময় মানে মূল ব্যাপারটা কি, তখন হচ্ছে কি বস্তুর কম্পনটা পরবশ কম্পনের সমান হবে, বা বলতে পারো যে মুক্ত কম্পনটা পরবশ কম্পন দুটো কি হবে, সমান হবে। যখন এই দুটো সমান হবে তখনই রেজোনেন্সটা ঘটবে, আর সমান না হলে অ্যাকচুয়ালি রেজোনেন্সটা ঘটে না। সো এটা হচ্ছে মেইন টপিক। আমি আরেকটা জিনিস, একটা উদাহরণ দিচ্ছি। ধরো এখানে একটা গ্লাস আমি একটা ড্র করলাম, হ্যাঁ। সো এটা হচ্ছে একটা গ্লাস। সো এই গ্লাসের মধ্যে আমি ধরো মুক্ত কম্পন ক্রিয়েট করবো। মুক্ত কম্পন ক্রিয়েট করার জন্য গ্লাসটাকে ধরো কোনো একটা স্পেসে রেখে দিলাম, একটা টেবিলের উপর রেখে দিলাম, অথবা রেখে একটা ধরো একটা চামচ দিয়ে বা একটা আঙুল দিয়ে জাস্ট টোকা দিলাম বা চামচ দিয়ে একটা আঘাত করলাম আর কি। তো এটার মধ্যে একটা কম্পন তৈরি হলো। যে কম্পন তৈরি হলো, আমি লিখলাম এটার কম্পাঙ্ক হচ্ছে 3 হার্টজ। ওকে, এটা কম্পাঙ্ক হচ্ছে 3 হার্টজ। আমি একটা লিখে নিলাম এখানে। 3 হার্টজ বলতে বোঝানো হচ্ছে 1 সেকেন্ডে 3টা করে পূর্ণ সাইকেল দিতে। তোমরা কাউন্ট করে দেখতে পারো, এখানে 1 সেকেন্ডে দেখো 3টা সাইকেল, এখানে 1 সেকেন্ডে হচ্ছে 3টা সাইকেল। সো এটা হচ্ছে 3 হার্টজ। এটা প্রত্যেক সেকেন্ডে যতটা কম্পন দিতে পারে সেটা তার কম্পাঙ্ক। সো আমি বললাম কি, যখন আমরা এই যে কাঁচের গ্লাসটার মধ্যে ট্যাপ করলাম বা কোনো কিছুতে আঘাত করলাম, এটা 3 হার্টজ কম্পনে কম্পন দিতে থাকলো। এখন এটার মধ্যে একটা কম্পন চাপিয়ে দিই আমরা। কিরকম কম্পন চাপিয়ে দিতে পারি সেটা হচ্ছে কি, আমি এখানে একটা বক্স নিলাম, ওকে, মিউজিকের একটা বক্স নিলাম। মিউজিকের বক্স নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা, মিউজিক বক্স থেকে ক্রমাগত সাউন্ড নির্গত হবে, হ্যাঁ। তো এটা হচ্ছে একটা বক্স, এটা হচ্ছে একটা বক্স, এখান থেকে সাউন্ড নির্গত হচ্ছে, এটা হচ্ছে সাউন্ড নির্গত হচ্ছে। সো প্রথম দিকে যে সাউন্ড দিচ্ছি ধরো সেটার কম্পাঙ্ক কম, মানে আমি যে সাউন্ড দিচ্ছি সাউন্ডটা আমি ড্র করে নিচ্ছি। সো ধরো আমরা যে বক্সটা ছাড়লাম, বক্সের মধ্যে যে মিউজিকটা বাজতেছে, সেখান থেকে যে কম্পাঙ্ক পাচ্ছি, তার কম্পন হচ্ছে প্রথম দিকে সে 1 হার্টজ করে, দেখতে পাচ্ছ অনেক বড়। তারপর ধীরে ধীরে আমরা কম্পাঙ্ক বাড়াচ্ছি, তার কম্পাঙ্ক বাড়াতে বাড়াতে একটা সময় আমি কি করলাম, ধীরে ধীরে কম্পাঙ্ক বাড়াতে বাড়াতে একটা সময় আমাদের উপরের কম্পাঙ্কের সমান করে দিলাম। আমি একটু ওই জিনিসটা বলি। জিনিসটা কি, প্রথমে এখানে দেখা যাচ্ছে যে কি, এখানে কম্পাঙ্ক দেখতেই পাচ্ছ। আমি যদি 1 সেকেন্ড কাউন্ট করি, এটা হচ্ছে 1 সেকেন্ড হবে, মাত্র 1 সেকেন্ডে এখানে কয়টা সাইকেল হলো,
একটা সাইকেল এবং এখানে হাফ সাইকেল, মানে 1 সেকেন্ডের কম্পাঙ্ক মাত্র 1.5 সেকেন্ড, মানে এটা বলতে পারো যে প্রথম কম্পাঙ্ক 1.5 ছিল, কিন্তু আমাদের অনুনাদ হওয়ার মূল শর্তটা কি হতে হবে, সেটার মুক্ত কম্পাঙ্কের সমান হতে হবে পরবশ কম্পাঙ্কটা। সো প্রথমে ছিল এটা 1.5 হার্জ, তারপর আমি কি করলাম, মিউজিকটার কম্পাঙ্ক বাড়াতেই থাকলাম, তারপর ধরে একটু করে 2 হার্জ হলো, 2 হার্জের পরে তারপর যখন এটা গন চলতে থাকবে তখন একটু পর দেখা যাবে যে মোটামুটি এটা 3 হার্জ করে হবে, মানে এটা দেখবে যে উপরের তার যেরকম ফ্রিকোয়েন্সি এরপর থেকে আলটিমেটলি তার ফ্রিকোয়েন্সি সেম থাকবে, মানে প্রথম দিকে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক সেম না হলেও পরবর্তীতে দেখা যাবে যে আমরা ধীরে ধীরে কম্পাঙ্ক বাড়াতে থাকবো। আমাদের লজিকটা হচ্ছে এটাই, যেন কি করতে পারি, এটার মধ্যে ট্যাপ করার পর, গ্লাসের মধ্যে ট্যাপ করার পর যে কম্পাঙ্ক পাচ্ছিলাম সেই কম্পাঙ্কের সমান কম্পাঙ্ক জেনারেট করা। সেই জন্য আমরা একটা বক্স বা একটা স্পিকার নিলাম যেখান থেকে 3 হার্জ কম্পাঙ্ক জেনারেট করবো। প্রথম দিকে স্পিকার থেকে 1 হার্জের বা 1.5 হার্জের মিউজিক বের হলেও পরবর্তীতে আমরা কম্পাঙ্ক বাড়াতে বাড়াতে একটা সময় যদি 3 হার্জ করে ফেলি তখনই একটা ঘটনা ঘটবে, তখনই অ্যাকচুয়ালি অনুনাদটা সৃষ্টি হবে। আর অনুনাদটা সৃষ্টি হলে কি হবে, তখন জাস্ট গ্লাসটা ফেটে যাবে বা গ্লাসটা ভেঙেও যেতে পারে, ওরকম একটা অবস্থা। তো অনুনাদের সময় কি হবে, যখন হচ্ছে কোনো একটা বস্তুর উপর একটা পরবশ কম্পন আরোপিত করা হয় তখন বস্তুর প্রথমে মুক্ত কম্পন কম্পিত হলেও ধীরে ধীরে পরবশ কম্পন যখন বাড়তে থাকবে, যখন মুক্ত কম্পনের সমান হবে তখন বস্তুটা সর্বোচ্চ বিস্তারে দুলতে থাকবে। আর সর্বোচ্চ বিস্তারে দুলতে থাকার মানে এটা হচ্ছে এটা মানে ভারসাম্যটা নষ্ট হয়ে যাওয়া, আর তখন জিনিসটা ভেঙে যায়। যুক্তরাষ্ট্রের মধ্যে এরকম একটা ব্রিজ ভেঙে গেছিল ওটার উপর সৈন্যদল মার্চ করার কারণে, কারণ তারা মার্চ ব্যাপারটা তখন খেয়াল ছিল না অনুনাদের ব্যাপারটা, কারণ ঝুলন্ত ব্রিজের মধ্যে নিজস্ব একটা কম্পন থাকে সেটা মুক্ত কম্পন, আর সৈন্যদলে মার্চ করার ফলে একটা পরবশ কম্পন সৃষ্টি হয়েছিল। আর একটা সময় দেখা গেছিল যে কি মুক্ত কম্পনের সমান পরবশ কম্পন হওয়ার কারণে তখন বীজটা একদম ম্যাক্সিমাম বিস্তারে দুলতে শুরু করলো, একটা সময় বীজটা জাস্ট ভেঙে যায়। সো এটা ছিল অনুনাদের কারণে আর কি। সো রেজোনেন্সের সাথে পরবর্তী একটা জিনিস ড্যাম্পিং নিয়ে কথাবার্তা আছে। ড্যাম্পিং কথাটা হচ্ছে অবমন্দন। তো অবমন্দনের সাথে রেজোনেন্সের এটা পার্থক্যটাকে আমি একটু বলছি। হ্যাঁ, আমি এখন যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে অবমন্দন বা ড্যাম্পিং। সো ড্যাম্পিং জিনিসটা একটু খুব বেশি একটু ক্রিটিক্যাল একটা জিনিস মোটামুটি। সো ড্যাম্পিং জিনিসটা হচ্ছে অবমন্দন। আমি ড্যাম্পিংটা বোঝানোর জন্য আমি দুটো উদাহরণ দিই। দুটো উদাহরণ হচ্ছে, আমি নিচে দেখতে পাচ্ছ যে আমি করলাম, আচ্ছা এটা হচ্ছে ড্যাম্পিং অবমন্দনটা। নিচে আমি ধরো দুইটা দোলনা দেওয়া আছে, হ্যাঁ এটা হচ্ছে একটা দোলনা, এটা হচ্ছে দোলনা, এটা হচ্ছে আরেকটা দোলনা। ওকে, সো ধরো এই দোলনার মধ্যে আমি ত্রয়ী নামে একটা মেয়েকে বসিয়ে দিলাম, আমি টিলিটাকে প্রকাশ করলাম, আর সেকেন্ড যে দোলনার মধ্যে মৃত্যুকে বসিয়ে দিলাম। ওকে, মৃত্যু। এখন ত্রয়ীকে আমি বললাম দোলনার আচ্ছা সাম্যাবস্থা হচ্ছে বি, তাকে বললাম সিতে আসতে, সে সিতে আসলো। সিতে আসার পর তার দোলনটা এরকম হবে, সিতে আসার পর সে স্ট্রেট, আমি যদি বল পাট উপরে তোলো তখন সে সি থেকে তার দোলন দেওয়া শুরু হবে, বিতে যাবে, এতে যাবে, যাওয়ার পর ম্যাক্সিমাম বিস্তার ক্রস করার পর তারপর আবার ব্যাক করে চলে আসবে সিতে, আবার এরকম করে চলতে থাকবে, ধীরে ধীরে একটা সময় সে থামবে। সো আমি যদি এখানে যদি তার গতিপথটা আমি যদি অঙ্কন করি তাহলে জিনিসটা এরকম দাঁড়াবে। তার যদি এখানে দোলনটা যদি অঙ্কন করি দেখা যাবে যে সে সি থেকে যাত্রা শুরু করবে, বিতে আসবে, তারপর আবার এরকম ক্রমান্বয়ে তার দোলন চলতে থাকবে, একটা সময় ধীরে ধীরে ব্যাক কমতে থাকবে, ব্যাক কমতে একটা সময় সে থেমে যাবে, মানে লাস্ট পর্যন্ত সে বিতে আসে থেমে যাবে একটা সময়। সো এটা ন্যাচারালি এটাই ঘটে থাকে আর কি, আমরা যেটা দেখতে পাচ্ছি। ওকে, সো এটা ছিল তার ওয়েভ শিফটটাকে আমি ওয়েভ শিফট এটা দেখিয়ে দিলাম। তারপর মৃত্যুর দোলনের ক্ষেত্রে আসি। সো মৃত্যুর দোলনের সময় আমি মৃত্যুকে বললাম যে কি ত্রয়ী যতটা দোলন দিল এতগুলো দোলন দেওয়ার দরকার নেই, একটু কম দিলে হবে, বা 3টা দোলন আমি তাকে বললাম স্পেসিফাই করে দিলাম 3টা দোলনের মধ্যে তাকে থামতে হবে। সো সে কি করলো, তার সি থেকে যাত্রা শুরু। হ্যাঁ, সো সে তার নির্দেশিত হলো কি 3টা দোলনের বেশি চাপ দেওয়া যাবে না। সো সে যতটুকু সম্ভব দোলনের সময় কি করবে, নিজের ভরটাকে বাড়াতে সহায়তা করবে, যেটা কিনা ঘর্ষণ বলের মতো কাজ করে, যেন এটা ধীরে ধীরে সি থেকে বিতে গেলেও তারপর বি হয়ে এতে যাবে, এতে যাওয়ার পর আবার ব্যাক করবে, আবার এ বি সিতে, তারপর ধীরে ধীরে যেন 3টার বেশি দোলন যেন না হয় ধীরে ধীরে। এবং তার ক্ষেত্রে আমি যদি ওয়েভ শিফটটা অঙ্কন করি তাহলে জিনিসটা কিরকম হবে, মৃত্যুর ক্ষেত্রে ওয়েভ শিফটটা কিরকম হবে, সে বেশি দূর যাবে না, 1টা 2টা থেমে যেতে হবে স্ট্রেট। তো তাকে এরকম হিসাব নিকাশ করে দোলনটা দিতে হবে, 3টা বেশি দেওয়া যাবে না। সো আলটিমেটলি 1 2
তিনটা। সো তিনটা দোলন সে মোটামুটি পূর্ণ দোলন তিনটা দিল, তিনটা দোলন দিয়ে ধরো সে থেমে গেল আর কি। সো এখানে আমি তিনটাতে একটু বেশি বি পয়েন্ট লেভেল পয়েন্ট বোঝানোর জন্য একটু অ্যাডভান্স করলাম এটা। সো এটা ছিল মৃত্যুর অবস্থান। আর 3 নম্বর আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে ধরো এটা হচ্ছে আলামিনের, ওকে আলামিনের। সো তার ক্ষেত্রেও আমি তাকে বললাম দোলন দিতে, কিন্তু তার ক্ষেত্রে আমার আদেশ হচ্ছে সে স্ট্রেট ওকে দেখাচ্ছি এটা, ওকে। সো এটা হচ্ছে আলামিনের ক্ষেত্রে, তার ক্ষেত্রে স্ট্রেট আমি বললাম যে কি তুমি সি থেকে দোলন দিয়ে যেতে শুরু করবা, তোমাকে থেমে যেতে হবে জাস্ট বি পয়েন্টে। এত দূর যাওয়ার তোমার দরকার নেই, তোমাকে জাস্ট বিতে থেমে যেতে হবে, তোমাকে পূর্ণ দোলন দিয়ে দরকার নেই। সি থেকে যাত্রা শুরু, বিতে থেমে যেতে, এখানে স্টপ। তাহলে তার দোলনটা কিরকম হবে? তার দোলনটা হবে এইরকম, সে যাত্রা শুরু করলো, বিতে স্টপ। তো দেখো এখানে সে একটুখানি যাওয়ার রিজনটা হচ্ছে মানে সে স্ট্রেটলি বিতে থামতে পারবে না, বিতে আসা মাত্র তার পাটা মাটিতে দিয়ে দিতে হবে, একদম বাধা ক্রিয়েট করতে হবে যেন সে সামনের দিকে না যেতে পারে। কিন্তু তারপরে গতি জড়তার কারণে একটুখানি সামনের দিকে যাবে আর কি, তার ফলে সে আর সামনে যাবে না, সে মাঝখানে একদম পা দিয়ে স্ট্রেটলি সে বি পয়েন্টে স্ট্রেটলি সে দাঁড়িয়ে থাকবে বাকি জায়গাটা, বি পয়েন্টে সে দাঁড়িয়ে থাকবে, ওকে। সো এইটা হচ্ছে তিনটা উদাহরণ। প্রথম উদাহরণের মধ্যে কি দেখা যাচ্ছিল? প্রথম ত্রয়ীতে কিন্তু ফ্রিজ ভাবে সে দুলছিল, সেজন্য হচ্ছে সি বি এ, তারপর এ থেকে ব্যাক করে বি সি, আবার সি বি এ করে ন্যাচারালি যতটা দোলন দেওয়া সম্ভব ততটা দোলন দিয়ে তারপরে একটা সময় গিয়ে থামলো। সো এটা হচ্ছে আমরা বলছি এখানে শূন্য অবমন্দন, এটাকে বলা হয় শূন্য অবমন্দন। মানে অবমন্দন বেসিক্যালি এখানে বাধার মতো কাজ করে। কিভাবে বাধার মতো কাজ করতেছে? সে কোনো ধরনের বাধা দেয়নি, মাটিতে কোনো ধরনের বল প্রয়োগ করেনি, বা যে বাধা দেওয়ার কারণে তার গতিটা কমে যেতে পারতো বা সে তাড়াতাড়ি থেমে যেতে পারতো। সো ওইরকম কোনো ঘটনা ঘটেনি। এটাকে বলছে শূন্য অবমন্দন। এখানে যেটা হচ্ছিল সেটা হচ্ছে শূন্য অবমন্দন, জিরো অবমন্দন বলা এটাকে। তো শূন্য অবমন্দনের ক্ষেত্রে কোনো ধরনের বাধা থাকে না, যার ফলে এখানে বিস্তারটা অনেক বেশি দেখা যাচ্ছে, বিস্তারটা অনেক বিশাল, ওকে। বিস্তারটা অনেক বেশি থাকে শূন্য অবমন্দন, মানে অবমন্দন কম যখন তখন বিস্তারটা মোটামুটি বেশি। আর দ্বিতীয়বার যখন মৃত্যুর ক্ষেত্রে বললাম, মৃত্যুর ক্ষেত্রে তখন তার রিকোয়ারমেন্টটা ছিল যে কি তিনটা দোলনে বেশি দেওয়া যাবে না। তখন যখন সে দোলছিল তখন আলটিমেটলি তার এরকম যেহেতু তার তিনটার বেশি দেওয়া যাবে না, সেজন্য সে পজিশনিং দোলন দেওয়া শুরু করার পরই সে নিজেকে যত সম্ভব কি করবে, হালকা একটু মাটির মধ্যে আঘাত করতে ট্রাই করবে যেন তিনটার বেশি যেন দোলন না দেয়। যার ফলে তিনটার বেশি দোলন আর দেয়নি, যার ফলে দেখা যায় এখানে বিস্তারগুলো তুলনামূলকভাবে একটুখানি কম। কারণ তাকে প্রথম থেকে কন্ট্রোল নিয়ে আসতে হবে। ব্যাপারটা এই না যে তিনটার মধ্যে সে তাকে থেমে যেতে হবে, ওরকম না। সে প্রথম থেকে কন্ট্রোল নিয়ে আসতে হবে যেন তিনটার বেশি দোলন না দেয়। সো আলটিমেটলি দেখা যাচ্ছে এখানে যেখানে একটুখানি বাধা দিল বা ড্যাম্পিংটা একটু বেশি বা অবমন্দনটা একটুখানি বেশি বা এটার তুলনায় একটু বেশি অবমন্দনটা এখানে, তখন দেখা যাচ্ছে যে কি বিস্তারটা একটু পরিমাণ কমে গেল। আর আলামিনের ক্ষেত্রে যে সিচুয়েশনটা সেটা কি বললাম যে সে যেন সি থেকে কোনোভাবেই বিতে এসে বিদেশে থেমে যায়, বি থেকে যেন ক্রস না করে সামনের দিকে যেন এর দিকে না যায়। তো সে কি করবে? সি থেকে যাত্রা শুরু করার প্রথমে বুঝে নেবে, মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যেন বিতে এসে থেমে যেতে পারে। সো এই জন্য এখানে ড্যাম্পিংটা সবচেয়ে বেশি। সো ড্যাম্পিং সবচেয়ে বেশি হওয়ার কারণে আলটিমেটলি এখানে বিস্তারটা সবচেয়ে কম হবে। সো প্রথম দিকে তুমি বুঝতে পারছো যে প্রথম দিকে সে কিন্তু এসে এখানে সেই দেখো বি পয়েন্ট হচ্ছে অ্যাকচুয়ালি মাঝখানে পয়েন্ট গুলা, বি পয়েন্ট এটা কিন্তু সি পয়েন্ট, এটা স্টার্টিং পয়েন্টটা। আর অপোজিটে অ্যাকচুয়ালি যত দূরত্ব যায় সেটা ছিল এ পয়েন্ট আর কি। সো সে কিন্তু বিতে এসে থেমে যাবে। সো আলটিমেটলি বুঝতে পারছো এখানে বিতে এসে থেমে যাওয়ার কারণে তার ফলেও একটুখানি সামনের দিকে যাবে জাস্ট গতি জড়তার কারণে, এই জন্য একটুখানি নিচের দিকে এই অংশটা আমি বাড়তি অংশটা দিলাম। তো বোঝা যাচ্ছে এখানে ক্রিটিক্যাল ড্যাম্পিং বলা হচ্ছে এই জিনিসটা, তীব্র অবমন্দন বলা হচ্ছে। আর তীব্র অবমন্দনের ক্ষেত্রে বিস্তারটা সর্বনিম্ন হবে। সো আলটিমেটলি এই জিনিসটা হচ্ছে এটাই যে অবমন্দনের মানটা যত বেশি হবে বিস্তারটা তত কম হবে। অবমন্দনের বিস্তার হচ্ছে পরস্পর ব্যস্তার মধ্যে গ্রহতা মেনে চলা হয় আর কি। সো অনুনাদের সময় এই জিনিসটা খুবই ভালো করে খেয়াল রাখতে হবে। অবমন্দন যত বেশি হবে, মানে বাধা বলটা যত বেশি হবে তখন আর বিস্তারটা ধীরে ধীরে সবচেয়ে কম হবে। এখানে তোমাদের বই একটা ইয়ে দেওয়া আছে, সিমিলারলি একটা উদাহরণ দেওয়া আছে, দেখতে পাচ্ছ। যখন হচ্ছে এখানে দেখো এই যে গ্রাফে কাউন্ট করতে পারো এই পয়েন্টটা, এটাকে বলা হচ্ছে ভি নট দিয়ে যদি প্রকাশ করি আমি, ভি নট, আচ্ছা এটা আমি এফ নট দিয়ে প্রকাশ করলাম। যদি এফ নট দেই, এফ নট হচ্ছে ওই কম্পাঙ্কটা যেটা হচ্ছে রেজোনেন্স কম্পাঙ্ক, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, যে ফ্রিকোয়েন্সিটা যেটা অনুনাদটা হলো। সো সেখানে বিস্তারটা সর্বোচ্চ। তারপরও কয়েকটা জিনিস খেয়াল করতে পারে। শূন্য অবমন্দন, আগে বললাম শূন্য অবমন্দন কোনো বাধা নেই, সেখানে বিস্তারটা ম্যাক্সিমাম। স্বল্প বন্ধন মানে অবমন্দন একটু বেশি, রাইট? অবমন্দন যখন বাড়ছে বিস্তারটা একটু কমছে। মাঝের অবমন্দন বিস্তার অবমন্দন আরেকটু বেশি, বিস্তারটা আরো কম। আর এটা ক্রিটিক্যাল অবমন্দন বা অতি অবমন্দনের ক্ষেত্রে বিস্তারটা সবচেয়ে কম। এই জন্য বিস্তারের সাথে অবমন্দনের সাথে বেসিক ব্যাপার স্যাপার ছিল এটা।